আমি ডক্টর নন্দিনী চৌধুরী। এর আগের ভিডিওতেই বলেছিলাম যে চৈতন্য নিয়ে আমি 2-3টে ভিডিও করব পার্ট পার্ট করে। তো আগেরটাই বলেছি চৈতন্যদেবের জীবনী নিয়ে, আর এখানে আলোচনা করছি যে চৈতন্য জীবনী রচনার কারণ এবং তার মধ্যে দুজন প্রধান জীবনীকারের আলোচনা। তার মধ্যে একজন জীবনীকারের কথা এই ভিডিওতে বলবো, নেক্সট ভিডিওতে আর একজন জীবনীকারের কথা বলবো। তাহলে আলোচনাটা শুরু করা যাক। চৈতন্য জীবনী রচনার কারণ সকালে, মানে সেই কালে অনেক ধর্মগুরুই পুরুষোত্তম বলে পরিচিত হয়ে থাকে। ভক্ত শিষ্যের মাধ্যমে পূজাও লাভ করে থাকেন, মানে ভক্তরা পুজো করতেন গুরুকে, এটাই বলতে চাইছি। কখনো কোনো ভক্ত হয়তো তার অলৌকিক জীবনের মাহাত্ম্য রচনায় তৎপর হয়ে থাকতেন, কিন্তু ধর্মগুরুগণ উল্কা কিংবা ধূমকেতুর সঙ্গে বড়জোর উপমিত হতে পারে। ফলে এদের মাহাত্ম্য ভীষণভাবে পরিচিত, মানে সকলের কাছে এদের মাহাত্ম্যটা খুব বেশি মাত্রায় পরিচিতি লাভ করেছে। কিন্তু চৈতন্য, যিনি ক্ষণজন্ম পুরুষ এবং লোকোত্তর প্রতিভার অধিকারী, এই মহাপুরুষের দীপ্তি এবং তার অন্তর্ধানের পর বাংলা তথা ভারতের আকাশ কে যে জ্যোতিষ্মান করে রেখেছেন তিনি হলেন এই মহাপুরুষ চৈতন্যদেব। তাই তার ভক্তবৃন্দ শুধু তার তিরোধানের অব্যবহিত পরেই নয়, দীর্ঘকাল পরেও চৈতন্যদেবের কি উপযোগিতা সেটা প্রতিটা মুহূর্তে উপলব্ধি করেছে। তো চৈতন্য জীবনী রচনার তৎপরতা দেখিয়েছেন, এবং এটাও যথার্থ যে জীবনীকার যারা, তারা সকলেই কিন্তু চৈতন্য ভক্ত এবং চৈতন্য জীবনী অর্থাৎ বৈষ্ণব তত্ত্ব মাহাত্ম্য প্রচার করবার জন্যই তারা চৈতন্যের চরিত্র রচনা করেছিলেন। অর্থাৎ চৈতন্যদেবের প্রতি তারা একদিক থেকে ভক্ত, মানে ফ্যান, একদিক থেকে তারা বৈষ্ণব ধর্মের মাহাত্ম্য, এই দুটোকেই প্রচার করবে বলেই কিন্তু তারা কলম ধরেছিল এবং তৈরি হয়েছিল চৈতন্য চরিত্র। বাঙালির জাতীয় জীবনের এর আগে, মানে বাঙালি জাতির জীবনে এর আগে, মানে চৈতন্য জীবনীর আগে কোনো মহৎ পুরুষের আবির্ভাব ঘটেনি যে যাকে আদর্শরূপে বাঙালির সামনে উপস্থাপিত করে তাকে নিয়ে আবার কাব্য তৈরি করবেন। সেদিক থেকে চৈতন্যদেবের আবির্ভাব একজন প্রকৃত বাস্তব পুরুষের সন্ধান পাওয়া গেল। অতএব সামাজিক এবং ঐতিহাসিক দুদিক থেকেই চৈতন্য চরিতের গ্রন্থগুলো রচিত হয়েছিল, এটা ভীষণভাবে সত্য। সামাজিক প্রয়োজনেও যেমন রচিত হয়েছিল, তেমনি ঐতিহাসিক প্রয়োজনেও এই চৈতন্য চরিত গ্রন্থগুলো রচিত হয়েছিল। তো চৈতন্য জীবনী কাব্যের মধ্যে যে কাব্যের কথা প্রথমেই বলতে হয় তা হল বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত, এবং এটাই সর্বপ্রথম বাংলা ভাষায় লেখা প্রাচীনতম গ্রন্থ। এই চৈতন্য ভাগবতের নাম ছিল চৈতন্য মঙ্গল। বৃন্দাবনের মহান্তদের অনুরোধে অথবা মা নারায়ণীর নির্দেশে এর নাম পরিবর্তন করে রাখা হয় চৈতন্য ভাগবত।
বৃন্দাবন দাসের ব্যক্তি জীবন সম্বন্ধে কিছু তথ্য পাওয়া যায়। কি পাওয়া যায়? তার মার নাম নারায়ণী, তিনি চৈতন্য পার্ষদ শ্রীনিবাসের ভ্রাতুষ্পুত্রী ছিলেন। বৃন্দাবন দাসের পিতৃপরিচয় অজ্ঞাত, তবে গুরু নিত্যানন্দ প্রভুর গুণ কীর্তনে কবি ছিলেন পঞ্চমুখ। সব সময় তিনি গুরুর প্রশংসা করতেন। চৈতন্য ভাগবতের উপাদান সংগ্রহের মূল উৎস নিত্যানন্দ এবং চৈতন্য দেবের অপর ভক্তগণ, মানে নিত্যানন্দের মুখ থেকে যা শুনেছিলেন এবং ভক্তদের মুখ থেকে, চৈতন্য দেবের যারা আদার্স ভক্ত আছে তাদের মুখ থেকে তিনি যেমন শুনেছিলেন ঠিক সেগুলোকেই তিনি আস্তে আস্তে লিপিবদ্ধ করেছেন। বৃন্দাবন দাসের জীবৎকাল নিয়ে ঠিক নিশ্চিতভাবে কিন্তু কিছু বলা যায় না, তবে তিনি স্বীকার করেন। কি স্বীকার করেছেন? দুটো শ্লোক বলবো এবং অবশ্যই তোমরা পরীক্ষায় লাইন দুটো দেবে। হইল পাপিষ্ঠ জন্ম নহিল তখনই, হইয়াই বঞ্চিত সে সুখ দর্শনে। এবং এটার থেকে অনুমান করা যায় চৈতন্যদেবের জীবনীকালে কবি জন্মগ্রহণ করলেও মহাপ্রভুর দর্শন থেকে তিনি সব সময় বঞ্চিত ছিলেন। তিনি নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ এবং উপদেশও লাভ করেছিলেন। এসব বিচার করে বলা যায় যে 1510 থেকে 1512 খ্রিস্টাব্দের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন। ব্যাস, এই পর্যন্ত আমরা মোটামুটি একটু বৃন্দাবন দাস সম্পর্কে কিছু তথ্যভিত্তিক আলোচনা করলাম। এবার আমরা বলবো যে তিনি যে গ্রন্থ রচনা করেন চৈতন্য ভাগবত, সেই গ্রন্থটাকে নিয়ে অল্প পরিসরে আমরা একটু আলোচনা করব। চৈতন্য ভাগবত 3 খণ্ডে বিভক্ত, একটা বৃহৎ গ্রন্থ এবং এর আদি খণ্ডে 15টি অধ্যায়। এই অধ্যায়ে কিছু সমসাময়িক যুগের পরিচয় আছে। চৈতন্যদেবের জন্ম থেকে আরম্ভ করে গয়া থেকে প্রত্যাবর্তনের কাহিনী পর্যন্ত এখানে বর্ণিত হয়েছে। মধ্যখণ্ডে 27টা অধ্যায়, এখানে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ বিবৃত হয়েছে। আর অন্তখণ্ডে হচ্ছে 10টি অধ্যায়, এখানে নীলাচলে মহাপ্রভুর গুন্ডিচা যাত্রা কাহিনী পর্যন্ত স্থান পেয়েছে। মহাপ্রভুর শেষ জীবনের কাহিনী অনুপস্থিত থাকায় গ্রন্থটি যে অসম্পূর্ণ অবস্থায় সমাপ্ত হয়েছে তাতে সন্দেহের কোনো কারণ নেই। এবং এই অসম্পূর্ণতার কারণ সম্বন্ধে কেউ কেউ মনে করেন যে বৃন্দাবন দাস একদম বৃদ্ধ বয়সে কাব্যটা রচনা আরম্ভ করেছিলেন। হঠাৎ মৃত্যুর কারণে গ্রন্থ রচনা শেষ করে যেতে পারেননি। তিনি বলেন, নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষে। নিত্যানন্দ শীর্ষ বৃন্দাবন যে গুরুর আখ্যা দিয়ে অধিকতর গুরুত্ব আরোপ করেছিলেন, এই কথা একেবারে অনস্বীকার্য। মানে একেবারেই যে তিনি বৃন্দাবন তার গুরু, তারই আদেশে যে তিনি এটা রচনা শুরু করেছিলেন, এ সত্য একেবারে অনস্বীকার্য। ঠিক এই পর্যন্তই আমি রাখলাম বৃন্দাবন দাসের রচিত চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবতের ওপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর আমার আলোচনা যদি তোমরা শুনতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে।